হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, তার কারণ তোমাদের সামনে রয়েছে দারুণ দারুণ চাকরির সুযোগ। আর তারই মধ্যে একটা চাকরি হচ্ছে পঞ্চায়েতের চাকরি। পঞ্চায়েত 2026-এ একটা বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে, এবং তার বিভিন্ন পদের নাম এবং তাদের কি বিবরণ, কিভাবে পরীক্ষা হবে, সবকিছু তোমাদেরকে তো আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। আবার আমরা নিয়ে চলে এসেছি পঞ্চায়েতের বিভিন্ন পদের পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র। যেমন দেখতেই পাচ্ছ, আজকে আমি এনেছি পঞ্চায়েত সহায়ক পদের বিগত বছরের সব অঙ্ক এবং তার সমাধান। এভাবেই প্রত্যেকটা পদের জন্য আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন এক এক করে করাচ্ছি। অলরেডি তোমরা জানো পঞ্চায়েত কর্মী পদের জন্য আমি একটা ক্লাস করিয়ে দিয়েছি, আজকে সহায়ক পদের করাচ্ছি, এরপরে পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, এই পদের জন্য বিগত বছরে যা যা পরীক্ষা হয়েছে সব প্রশ্নপত্রের সমাধান আমি তোমাদের করিয়ে দেবো। আর যারা যারা এটা কন্টিনিউ করতে চাইছো, প্রতিদিন এই ক্লাসগুলো পেতে চাইছো, তাদেরকে কি করতে হবে? একটা ইয়েস লিখে প্রত্যেককে কমেন্ট করতে হবে। আর যারা আজকে চ্যানেলে প্রথম আছো, প্রথম আমার ভিডিও দেখতে এসেছো, অবশ্যই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে করে, যদি তোমাদের মনে হয় অনেক কিছু শিখতে পারলে, অনেক অঙ্ক শিখতে পারলে, তবে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা শেয়ার করে দেবে, আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার রয়েছে, আমার ইউটিউব পরিবারের সদস্য রয়েছে, প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, ক্লাস করো, তাদেরকে বলবো আরো একবার লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। তো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব পঞ্চায়েত সহায়ক পদের জন্য। তো পঞ্চায়েত সহায়ক পদের প্রথম যে প্রশ্নটা আমি শুরু করব, এটা বলতে পারি যে 90% স্টুডেন্ট কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। দেখা যাক তোমরা পারো কিনা। 1 নাম্বার প্রশ্নের উত্তর, প্রশ্নটা দেখে প্রত্যেকে কমেন্টে জানাও তো 1 নম্বরের উত্তরটা কি তুমি পারবে নাকি পারবে না। যারা পারবে উত্তর বলবে, আর যারা পারবে না লিখে দাও, কারণ আজকে তোমরা শিখতে চলেছো নতুন একটা কনসেপ্ট। কি আছে দেখা যাক। বলছে, হাউ মেনি টাইমস ফ্রম 12 noon to 2 PM the hour and minute hands of a wall clock will cross each other। বলছে যে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে কতবার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অপরের উপর চলে আসে। তো এর জন্য আমাদের একটু কনসেপ্ট লাগবে। যারা যারা ঘড়ির চ্যাপ্টারের কনসেপ্ট ডিটেলসে শিখতে চাইছো, তারা এক্ষুনি ক্লক লিখে কমেন্ট করো বা ঘড়ি লিখে কমেন্ট করো। আজকে আমি ছোট্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এরকম অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। কি আছে? পুরো 12 ঘন্টায় এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের উপরে আসে, কতবার আসে জানো? 11 বার। এটা একটু মনে রাখো। এটা কেন 11 বার তার কিন্তু প্রমাণ করা যায়, সেটা কনসেপ্টে আছে, এখন আমি ডিটেলসে বললাম না, যখন চ্যাপ্টার করাবো ডিটেলসে বলবো। 12 ঘন্টায় 11 বার আসে, আর 24 ঘন্টায় এটা আসে 22 বার। ঠিক আছে? অনেক সময় ডাইরেক্টলি এই প্রশ্ন দুটো করে যে 12 ঘন্টায় কতবার আসে আর 24 ঘন্টায় কতবার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের উপরে আসে। তো এই আনসারটা তো তোমরা পেয়ে গেলে। এবার যেটা পরের প্রশ্ন, যে এইখানে আমাদের দিয়েছে 12টা থেকে 2টো অবধি। দেখো, একদম 12টার সময় একবার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের উপরে আসে, কিন্তু একটার সময় কি আসে বলতে পারবে না? কেন পুরোপুরি একটার সময় আসবে না? তার কারণ হচ্ছে ঘন্টার কাঁটা তো সবসময় মুভ করছে। যখনই একটা বেজে গেল, একটার পরে আস্তে আস্তে ঘন্টার কাঁটা একটু সরতে থাকবে, কোনো এক জায়গায় গিয়ে কি করবে? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার উপরে চলে আসবে। সেটা কতক্ষণ পর পর হয়? 65 পূর্ণ সামথিং মিনিটের পর এই ঘটনাটা ঘটতে থাকে। তো আমরা জানি 12টা থেকে 2টো মানে 2 ঘন্টা। 2 ঘন্টা মানে হচ্ছে 2 গুণ 60, 120 মিনিট। 120 বাই 65, প্রত্যেক 65 মিনিট পর পর এরকম হবে। করলে দেখতে পাবে 1.8 সামথিং আসবে। তার মানে এই 12টা থেকে 2টোর মধ্যে একবার কখন একটা সামথিং সময়ে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের উপরে আসবে। তাহলে টোটাল কতবার হলো? 2বার। একটা হচ্ছে 12টার সময়, আর একটা হচ্ছে একটা 5 কি সেরকম টাইমে আমরা দেখতে পাবো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার উপরে এসেছে। তাহলে উত্তর হয়ে যাবে 2বার, অপশন নাম্বার বি। যদি এই প্রশ্নটায় 12টাকে আলাদা করে বলা হতো, যে 12টার পর থেকে বলা হতো, তাহলে কিন্তু এর উত্তর হতো একবার। কি করতাম? জাস্ট 65 দিয়ে ভাগ করতাম, আর কিচ্ছু করতে হতো না। 12টার বদলে যদি আমাদের বলতো 2টো থেকে 4টে, তাহলেও আমাদের উত্তর হতো কিন্তু একবার। কেন? আমরা জাস্ট 65 দিয়ে ভাগ করতাম, 1 পয়েন্ট এসছে, তার মানে একবার হয়েছে।
এখানে 12টা ইনক্লুড হয়েছে বলেই কিন্তু উত্তর দুবার হয়ে গেল। এরকম অনেকের সাথেই হবে যারা কিনা পুরো কনসেপ্টটা জানো না, তাই জন্যই বারবার ভুল হয়ে যায়। তার পুরো কনসেপ্ট শিখতে গেলে ক্লাস করতে হবে, পুরো একটা ক্লকের ক্লাস করলে তবে দেখবে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি এই অঙ্কটা মোটামুটি সবার বোঝা গেল। এরকম প্রশ্ন আসলে আমাদের কি করতে হবে। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নেওয়া যাক। বলছে the number of girls in a class is 5 times the number of boys। বলছে যে কোনো একটা ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ, তার মানে 5:1। এটা হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ এর সংখ্যার অনুপাত। গার্লস অ্যান্ড বয়েজ এর সংখ্যার অনুপাত আমরা পেলাম 5:1। এবার বলছে which of the following cannot be the total number of children in the class। খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে যে এর মধ্যে অপশনগুলোর মধ্যে কোনটা সব স্টুডেন্টের সংখ্যা হতে পারবে না। দেখো বয়েজ অ্যান্ড গার্লস মিলিয়ে অনুপাতে কত দাঁড়াচ্ছে আমাদের 6, তাহলে যে স্টুডেন্টের সংখ্যা হবে তা 6 এর গুণিতকে কোনো একটা সংখ্যা হবে। দেখো 4 6 24, তার মানে এটা হতে পারে। 5 6 30, এটাও হতে পারে। 6 7 42 হতে পারে। 35 কিন্তু 6 দিয়ে ভাগ যায় না, তার মানে সি 35 কোনোভাবে এই স্টুডেন্টের সংখ্যা হতে পারবে না। উত্তর হয়ে গেল আমাদের অপশন নাম্বার সি। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। ওকে, চলো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এটা কিন্তু রিজনিং টাইপের একটা প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন কি বলছে, ফাইন্ড দ্য ভলিউম অফ আ কিউবয়েড। কিউবয়েড মানে হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। 16 মিটার লং, 14 মিটার ব্রড অ্যান্ড 7 মিটার হাই। তো এর জন্য আমাদের ভলিউম বা আয়তনের যে সূত্রটা সেটা লাগবে। কিউবয়েডের ভলিউমের সূত্র হলো LBH। LBH, L মানে লেন্থ, B মানে ব্রেথ, H মানে হাইট। লেন্থ কত বলা আছে 16, ব্রেথ কত বলা আছে 14, হাইট কত বলা আছে 7। এগুলো গুণ করে দাও, উত্তর চলে আসবে আমাদের 1568 মিটার কিউব, 1568 মিটার কিউব। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আচ্ছা, এখন অনেকের মনেই একটা প্রশ্ন আসলো আমি এই অঙ্কটা করার সাথে সাথে, যে ম্যাডাম আপনি এই গুণটা এত তাড়াতাড়ি কি করে করলেন? আপনি দেখতেই কি করে বলে দিলেন যে 1568 আনসার হবে? আপনি মুখস্থ করেছিলেন নিশ্চয়ই? না, মুখস্থ করতে হয়নি, দেখেই আনসার করা যেত যদি তোমরা একটু মন দিয়ে দেখতে। কিভাবে দেখো, খুব সিম্পল। আমরা কি করব, শেষ ডিজিটটা দেখব 6, 4 6 24, আর 24 এর শেষ ডিজিট মানে 4, আর 4 7 28, তার মানে শেষ ডিজিট কে হবে 8। আমি দেখলাম অপশনে আর কোথাও শেষ ডিজিট 8 নেই, তার মানে একটাই উপায় অপশন নাম্বার সি উত্তর হওয়ার। এইভাবে আমি তাড়াতাড়ি করলাম, ঠিক আছে? তাহলে আমাদের একটুখানি সাবধানতার সাথে চোখ নাক খোলা রেখে অঙ্ক করতে হবে, ঠিক আছে? চলো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে, একটা রিজনিং এর কোশ্চেন আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই যে সহায়ক পদের পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখছো, এখানে ম্যাথ রিজনিং মিলিয়ে টোটাল 25টা প্রশ্ন আছে। মানে আজকে আমরা 25টা প্রশ্নের সমাধান করব। সবাই কিন্তু সেই মতো ধৈর্য সহকারে খাতা পেন নিয়ে বসে যাও। কি আছে, নাম্বার ইজ টু ম্যাথমেটিক্স হলে নোটস ইজ টু কি হবে? সবাই কমেন্ট করো দেখি কার কার ঠিক হয় আর কার ভুল। অপশনটা কমেন্ট করো, এ বি সি ডি। এ বলছে কারেন্সি, বি বলছে ল্যাঙ্গুয়েজ, সি বলছে ইঞ্জিনিয়ার, ডি বলছে ডক্টর। প্রত্যেকে 4 নাম্বার দিয়ে কমেন্ট করো, দেখবো কার ঠিক হয় এই রিজনিংটা। আচ্ছা, এইটার উত্তর হয়ে যাবে নাম্বার ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ইজ আ কম্বিনেশন অফ নাম্বারস। সেরকম নোটস হচ্ছে, নোটসের যে কম্বিনেশনে তৈরি হয় কারেন্সি। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, কারেন্সি। চলো 5 নাম্বার প্রশ্ন, ইলেকশন বা ভোটের পোস্ট প্রশ্ন, মানে হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ রিলেটেড কোশ্চেন। In an election, a candidate who gets 84% of the votes is elected by a majority of 476 votes. What is the total number of votes polled? বলছে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 84% পেয়ে 476 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। আচ্ছা, আমি ধরলাম টোটাল 100 জন ভোটার ছিল, যে জিতে গেছে সে 84টা ভোট পেয়েছে, তাহলে যে হেরে গেছে সে কতগুলো ভোট পাবে? 100 বিয়োগ 84, বিয়োগ করলে আমাদের আসছে 16টা ভোট পাবে।
তাহলে একজন 84টা ভোট পেয়েছে, একজন 16টা ভোট পেয়েছে। কত ভোটের ব্যবধানে জিতলো? 84 বিয়োগ 16 করতে গেলে আমরা দেখতে পাচ্ছি 68। তাহলে 68টা ভোটের গ্যাপে আমরা দেখলাম জিতে গেছে। কিন্তু প্রশ্নে বলেছে কটা ভোটের গ্যাপে জিতেছে? 476টা। এবার আমরা তুলনা করব, 68 মানে হলো 476। তাহলে 1 মানে কত? কি করতে হবে? ভাগ করতে হবে 476 ভাগ 68। আচ্ছা, 68 দিয়ে ভাগ করতে গেলে দেখছি 7 দিয়ে, দেখো 7 8 56, 6 হাতে 5, 6 7 42 আর 5 47। তাহলে 1 মানে হলো 7। কি চেয়েছে? মোট কত ভোট পড়েছিল? আমরা কত ধরেছি? 100। তাহলে 100 মানে কত? 7 গুণ 100 700। তাহলে মোট 700টা ভোট পড়েছিল। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। আমি একটু সরে দাঁড়ালাম। এই হচ্ছে আমাদের ইলেকশন বা ভোট রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, চলো চলে যাই তাহলে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। তার আগে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো ম্যাম পঞ্চায়েতের জন্য আপনি ক্লাস তো করাচ্ছেন, কিন্তু কোথা থেকে পড়বো, কোথা থেকে অঙ্ক প্র্যাকটিস করব, কিভাবে প্রস্তুতি নেব, তো তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই। তোমাদের কথা ভেবে আমরা লঞ্চ করেছি পঞ্চায়েতের নোটস। তো পঞ্চায়েতের এই নোটসে তোমরা কোন কোন পদের জন্য নোটস পাবে? পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে যে কটা পদের জন্য পঞ্চায়েতে পরীক্ষা হতে চলেছে সব কটা পদের জন্যই তোমরা এই নোটস গুলো পেয়ে যাবে। এর মধ্যে কি কি সাবজেক্ট তোমরা পাবে একবার দেখে নাও। পাবে আমার অঙ্কের নোটস পাবে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। বাংলা পাবে, জিকে পাবে, ইংলিশ পাবে। এমনকি পুরো পড়াশোনা হয়ে যাওয়ার পর তোমরা মক টেস্ট দিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের স্কোর কত হচ্ছে, তোমাদের প্রস্তুতি কেমন হলো। তো সাথে থাকছে মক টেস্ট। আর এই সব কিছু, পুরো প্রস্তুতি এবং মক টেস্ট সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকায়। কিভাবে অ্যাভেল করবে সেটার জন্য তোমাদের ফোন করতে হবে 9088890010। এই নাম্বারে একটা কল করো। যদি তোমাদের আমাদের ক্লাস করে ভালো লাগে আর মনে হয় এখান থেকেই তোমরা নোটস নেবে এবং পড়াশোনা করবে, নিজেদের প্রস্তুতিটা সঠিকভাবে করবে, কারণ দেখো এই সুযোগ কিন্তু বারবার আসবে না। সত্যি কথা বলতে আমাদের সরকারের পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু প্রচুর প্রচুর চাকরির অপশন আমাদের সামনে আসবে। তোমরা অলরেডি জানো যে বাজেটে ঘোষণা হয়ে গেছে যে 1 লক্ষ সরকারি চাকরি আসতে চলেছে। তো সেখানে নিজেদের একটা জায়গা করে নিতে কিন্তু প্রস্তুতি ভীষণ ভীষণ প্রয়োজন। এবং এরকম ভাবে একদম নির্দিষ্ট কোনো চাকরির জন্য যখন তুমি প্রস্তুতি করবে তখন সেখানে তোমার সিলেকশন হওয়ার চান্স অনেক অনেক বেশি হয়। তো তার জন্য দেরি না করে সবাই যোগাযোগ করো 9088890010 এই নাম্বারে। চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্ন। কি আছে দেখো স্ক্রিনে। A student has to obtain 33% of the total marks to pass। বলছে যে একজন ছাত্রকে পাস করতে গেলে 33% নম্বর পেতে হয়। He got 125 marks and failed by 40 marks। সে পেয়েছে কত নম্বর? 125 নম্বর। কিন্তু সে 40 নম্বরের জন্য ফেল করে গেল। তার মানে কি? সে যদি 40 নম্বর বেশি পেত তাহলে সে পাস করতো। আবার বলছি, 125 পেয়েছে, 40-এর জন্য ফেল করেছে, তাহলে 40 বেশি পেলে কি হতো? পাস করতো। তাহলে কত নম্বর পেলে পাস করতো? 125 যোগ 40 মানে 165 নম্বর পেলে পাস করতো। আবার বলা আছে পাস করতে কত পার্সেন্টেজ লাগে? 33%। তাহলে 33% মানেই হলো 165 নম্বর। আমাদের চেয়েছে যে ম্যাক্সিমাম মার্কস, মোট মার্কস কত, সব সময় এটা 100% ধরতে হয়। তাহলে 1% মানে কত? 165 ভাগ 33, কাটাকুটি করলে পাবে 5। তাহলে 100% মানে কত? 5 গুণ 100 মানে 500 নম্বর। তাহলে কত নম্বরে পরীক্ষা হয়েছিল? 500 নম্বরে। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখো শতকরা চ্যাপ্টার বা পার্সেন্টেজ চ্যাপ্টার তার মানে ভীষণ ইম্পর্টেন্ট। পরপর আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে প্রশ্ন পেলাম। একটা পেলাম ভোটের কোশ্চেন, আর একটা আমরা পেলাম পাসিং পার্সেন্টেজের উপর প্রশ্ন। তোমরা যারা এখনো পার্সেন্টেজের ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে দেখে নাও, তোমরা প্লেলিস্টে পার্সেন্টেজের ক্লাস পেয়ে যাবে। আমি একটা বেসিক ব্যাচ শুরু করেছি, ফাউন্ডেশন ব্যাচ, যেখানে যাদের অঙ্কের কোনো ধারণা নেই, অঙ্ক খুব দুর্বল বা অঙ্কের প্র্যাকটিস হচ্ছে না, মনে করছো যে পরপর চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করবে,
তাদের জন্য এনেছি এই ব্যাচটা, যেখানে পুরোপুরি ফ্রিতে তোমরা ইউটিউবে A to Z সব চ্যাপ্টারের অঙ্ক শিখতে পারবে। পার্সেন্টেজের অলরেডি আমি ক্লাস দিয়ে দিয়েছি, টোটাল 3টে ক্লাসে আমি পার্সেন্টেজ চ্যাপ্টার বুঝিয়েছি, মানে বুঝতেই পারছো ওখানে এমন কোনো টাইপ নেই যেগুলো আমি করাইনি, যেটা তোমার পরীক্ষায় আসবে কিন্তু তুমি জানো না, এরকম কোনো টাইপ নেই। আর আমি, তোমরা অনেকেই জানো যারা আমার ক্লাস করো, আমি একদম টাইপ ধরে ধরে অঙ্ক করাই ক্লাসে। তো সবাই কিন্তু ওই ক্লাসগুলো দেখবে, যারা এখনো দেখতে পাওনি বা খুঁজে পাচ্ছ না, একটা পার্সেন্টেজ লিখে কমেন্ট করো বা পার্সেন্টেজ ক্লাস লিখে কমেন্ট করো, আমি ওখানে তোমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। আর যারা ক্লাস করেছো এগুলো তার দ্বারা অবশ্যই পারবে। এবার আমাদের জন্য রয়েছে একটা রিজনিং এর প্রশ্ন, খুব মজাদার একটা প্রশ্ন রয়েছে। কি বলছে, ইফ বয় ইকুয়ালস টু 42 দেন গার্ল ইকুয়ালস টু কি? এই ধরনের যে রিজনিং গুলো আছে এটা কিভাবে সলভ করতে হয় দেখো, আমাদের ইংলিশে যে লেটার গুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা কি আমরা নাম্বারিং করতে পারি, কারণ 26টা লেটার রয়েছে এ থেকে জেড পর্যন্ত। তো সেই হিসাবে বয়ের ক্ষেত্রে বি মানে কত নাম্বার লেটার? 2 নাম্বার লেটার, বি ফর 2 নাম্বার লেটার। আচ্ছা, এরপরে আমাদের আসছে কি ও আমরা পেয়ে গেলাম কত নাম্বার লেটার? 15 নাম্বার লেটার। ওয়াই 25 নাম্বার লেটার। তাহলে বয়ের 2, 15 আর 25 যোগ করলে কত আসছে? যোগ করলে আমাদের আসছে 42। দেখো দেখে নাও, 42 আসছে। এবার বলেছে আমাদের গার্ল, তাহলে কত হবে? গার্লে আমরা কি কি দেখতে পাচ্ছি? 7, 9, আর দেখতে পাচ্ছি 18, আর দেখতে পাচ্ছি 12। তাহলে কি কি করতে হবে যোগ? 7, 9, 18, 12, এটা আমাদের যোগ করতে হবে। তো 18 আর 12 যোগ করলে 30 হয়। 30 আর 9 39, 39 আর 7 46, মানে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। প্রত্যেকে এই জিনিসটা ভালো করে দেখে নাও, এটা কিন্তু যে কোনো রিজনিং এ কাজে লাগতে পারে। ওকে, চলো তাহলে আমাদের 7 নাম্বার প্রশ্ন আমরা করে ফেললাম। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, মানে 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্ন কি বলছে দেখা যাক। 8 নাম্বার প্রশ্নটা একটা প্রফিট লস মানে লাভ ক্ষতি চ্যাপ্টারের প্রশ্ন। কি আছে? After deduction a commission of 5%, a TV set costs rupees 9595. Its marked price is, আচ্ছা মার্কড প্রাইসটা আমরা ধরে নিলাম 100 টাকা। 100 টাকা দাম লেখা ছিল, 5% কমিশন দিয়েছে, ছাড় দিয়েছে। তাহলে 5% মানে কি? 100 টাকার মধ্যে 5 টাকা ছাড় দিল, তাহলে কত টাকায় বিক্রি হলো? 95 টাকায়। কিন্তু বলছে টিভি সেটটার দাম কত পড়েছে? 9595। তাহলে 95 মানেই হলো 9595। তাহলে 1 মানে কত? 95 দিয়ে ভাগ করলে 95 1 95, 9 আসলো, যাচ্ছে না 0, 95 1 95। অনেকেই ভাগটা ভুল করে 11 করে ফেলো, তা কিন্তু নয়। যখনই 9 আসলো মিলছে না তখন একটা 0 লিখতে হয়, তারপরে 5 নামানো যায়। আচ্ছা, এবার আমাদের চেয়েছে টিভি সেটটার তাহলে দাম কত? তাহলে 100 মানে কত? 101 এর পরে আরো দুটো শূন্য আমাদের বসিয়ে দিতে হবে, মানে 10,100 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন, 10,100 টাকা হয়ে গেল আমাদের রাইট আনসার। প্রত্যেকটাই কিন্তু আমরা খুবই ছোট ভাবে করেছি, শর্ট ট্রিকেই করছি, এরকম কোনো ভাবার কারণ নেই যে অনেক সময় লাগবে। প্রত্যেকটা দেখো অনেক কম সময়ের মধ্যেই আমরা করতে শিখছি। ওকে, চলো তাহলে আমরা 9 নাম্বার প্রশ্নের দিকে এগোই। প্রত্যেককে বলে রাখি, যেহেতু তোমরা ইউটিউবে ক্লাসটা করছো বা ইউটিউব বা ফেসবুকে তোমরা ক্লাস করছো, তো আমি কিন্তু পরপর অঙ্ক করিয়ে যাচ্ছি, কারণ বিভিন্ন ধরনের স্টুডেন্ট তোমাদের মধ্যে রয়েছে। কেউ একটু তাড়াতাড়ি বুঝতে পারে, কারোর একটু বুঝতে সময় লাগে। তো যেটা অফলাইনে যখন আমি ক্লাস নিই, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আমি মুখগুলো দেখি আর বুঝি, সেই বুঝে করাই। এখানে তো সেটা হচ্ছে না, তোমরা অনলি আমাকে দেখছো এবং আমার অঙ্কগুলো দেখছো। তো সেক্ষেত্রে কিন্তু আমি পরপর অঙ্কগুলো বলছি, সলিউশন বলছি। কারোর যদি মনে হয় যে না ম্যাডাম আমি একটু আস্তে আস্তে বুঝতে পারছি, তারা কি করবে? ভিডিওটা পজ করে রিপিট মোডে দিয়ে একটু পিছিয়ে দেবে, দিয়ে আবার অঙ্কের সলিউশন আমি যেটা যেটা বলেছি সেগুলো একটু শুনবে। কারণ আমি একদম সহজ সরল ভাষায় বলছি, কেউ যদি বুঝতে নাও পারে দুবার শুনলে সে অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, চলো চলে যাচ্ছে আমি পরবর্তী প্রশ্ন।
নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখে নাও কি আছে। আচ্ছা, এখানে কি বলছে? বলছে যে a fruit seller sells 40% of his total apples and still has 420 apples. Originally he had how many apples? ধরে নিলাম যে একজন ফ্রুট সেলারের ফল বিক্রেতার 100টা আপেল ছিল। বলছে কি যে সেই ফল বিক্রেতা তার মোট আপেলের 40% বিক্রি করেছে। তাহলে 100টা যদি আপেল হয় তার মধ্যে 40টা বিক্রি হয়ে গেছে, তাহলে বাকি আছে আর কটা আপেল? 60টা আপেল। কিন্তু বলছে বাকি আছে 420টা আপেল। আমরা কি করব? তুলনা করব। 60 মানে হচ্ছে 420, তাহলে 1 মানে কত? 60 দিয়ে যদি ভাগ করে দাও, দেখো 6 7 42, তাহলে 7 হবে। চেয়েছে কি কতগুলো আপেল তার কাছে ছিল, কি ধরে নিয়েছি? 100। তাহলে 100 মানে কত? 100 গুণ 7, 700। তাহলে তার কাছে কতগুলো আপেল ছিল? 700টা আপেল ছিল। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। চলে যাব আমি 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার প্রশ্ন কি আছে চলো দেখে নি। 10 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি বলছে? বলছে a person spends 2/3 of his income and he is able to save ₹1200 per month. His per month expenditure is in rupees. তো বলছে কোনো একজন লোক তার আয়ের 2/3 অংশ কি করে? খরচ করে। তাহলে যদি সে প্রতি মাসে 1200 টাকা করে সঞ্চয় করে, তার প্রতি মাসের খরচ কত টাকা? ঠিক আছে, তো আমরা 100 ধরেও করতে পারি, 3 ধরেও করতে পারি, x ধরেও করতে পারি, কিন্তু কোনটায় তাড়াতাড়ি হবে? যখনই এরকম ভগ্নাংশ দেখবে, ভগ্নাংশের যে হর 2/3 মানে 3, একে সব সময় আমরা অরিজিনাল যে সংখ্যাটা সেটা নেব। মানে আমরা কি ধরবো? আয় x টাকার বদলে ধরবো আয় 3 টাকা। আয় যদি 3 টাকা হয় তাহলে খরচ কত টাকা হবে? বলেছে আয়ের 2/3 অংশ, তাহলে 3 গুণ 2/3, তাহলে 3 আর 3 কি হবে? কেটে যাবে, তার মানে খরচ 2 টাকা। এই যে যাতে কেটে যায় তাই জন্যই আমি x এর বদলে 3 নিলাম। ঠিক আছে, তাহলে আয় 3 টাকা, খরচ 2 টাকা, তাহলে জমা হবে কত টাকা? 3 বিয়োগ 2, 1 টাকা। আগের দিনের ক্লাসেও এটা বলেছি, আয়ের থেকে খরচ বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়। এবার বলছে যে তার মাসিক সঞ্চয় 1200 টাকা। তাহলে তুলনা করি, 1 মানে কত? 1200। আমাদের চেয়েছে যে তার মাসিক খরচ কত, তাহলে 2 মানে কত? 1200 গুণ 2, 2400 টাকা। তাহলে মাসিক খরচ 2400। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। একদম সহজ একটা প্রশ্ন ছিল, আশা করি সবারই বোঝা গেছে। এই প্রশ্নের সমাধান আশা করি সবারই ক্লিয়ার, কারণ একেবারেই সহজ একটা প্রশ্ন আমরা করলাম, সমাধান করলাম। চলে যাব আমি 11 নাম্বার প্রশ্নে। 11 নাম্বার প্রশ্ন কি আছে দেখা যাক। একটা সরল আছে, সরলের অঙ্ক নিশ্চয়ই প্রত্যেকেই শিখেছো, প্রত্যেকেই করেছো, সেটাই আবার আমরা করব। কি আছে? 5% of 25% of 1600। তো 5% অফ মানে গুণ চিহ্ন, 25% কে ভগ্নাংশে লেখা যায় 1/4, অফ মানে গুণ চিহ্ন 1600। 1/4 কি করে লিখলাম? 25/100, কাটাকুটি করলে হয় 1/4। তাহলে এখানে 4 4 16 মানে 400। 5% মানে 1/20, কি করে লিখলাম? 5/100, কাটাকুটি করলে 1/20 গুণ 400। তাহলে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে হয় 20। উত্তর হয়ে গেল 20, মানে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার 20। দেখে নাও, একদম সরলের একটা অঙ্ক আমরা করে ফেললাম। এবার চলে যাব আমি 12 নাম্বার প্রশ্নে। 12 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? একটা অনুপাতের প্রশ্ন। কি বলছে অনুপাতের প্রশ্নটা? বলছে the ratio of the radius of two circles is 5:4. What is the ratio of their areas? বলছে যে দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এখানে কি হয়ে যাবে? পাই, প্রথমে ব্যাসার্ধ কত? 5, তাহলে 5 এর স্কয়ার ইজ টু পাই 4 এর স্কয়ার। পাই তো দুদিক থেকেই কাটবে, তাহলে 5 এর স্কয়ার 25
4 16, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 25:16, মানে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, অপশন নাম্বার বি 25:16 হচ্ছে আমাদের রাইট আনসার। চলে যাব পরবর্তী প্রশ্ন, মানে 13 নাম্বার প্রশ্নে। 13 নাম্বার প্রশ্ন কি আছে একবার দেখে নি। 13 নাম্বার প্রশ্ন এক নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারের একটা প্রশ্ন, এবং ভীষণই ভালো একটা প্রশ্ন। অনেকেরই হয়তো এই উত্তরটাও অজানা। এতক্ষণ যেগুলো সহজ প্রশ্ন ছিল সেগুলোও বললাম, যে প্রশ্নটা একটু মডারেট লেভেলের সেটাও বলছি। এই প্রশ্নটা কিন্তু তার মধ্যেই একটা। বলছে নাম্বার ডিভিজিবল বাই 7 which when divided by 4, 9 or 12 leaves a remainder 3, then the number is। যখনই বলবে 4, 9 ও 12 দ্বারা বিভাজ্য, তখন আমাদের কি করতে হবে? 4, 9 আর 12 এদের লসাগু করতে হবে। লসাগু করতে নিশ্চয়ই সবাই পারো, যদি না জানা থাকে তাহলে কমেন্ট করো, পরের ক্লাসে শিখিয়ে দেবো। এর লসাগু হয় 36, তাহলে 4, 9, 12 এর লসাগু 36। এবার 3 বলেছে ভাগশেষ থাকবে। যদি শুধু এইটুকু প্রশ্ন হতো যে 4, 9, 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, এরকম সংখ্যা কোনটা, তাহলে আমরা করতাম 36 যোগ 3 39। কিন্তু এখানে কি বলেছে? সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমি ধরে নিলাম 36-এর সাথে কোনো একটা সংখ্যা গুণ হবে, আমি কে ধরলাম, +3। একে এই পুরো সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ যেতে হবে। তো আমরা এক এক করে কে এর জায়গায় মান বসাতে শুরু করি। যদি কে 1 হয় তাহলে কি হবে? 36 একে 36 যোগ 3 39, 39 কি 7 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এটা হবে না। কে এর মান যদি 2 হয়, 36 দুগুণি 72, 72 আর 3 75, 75ও 7 দিয়ে ভাগ যায় না, তাহলে হবে না। কে এর মান যদি 3 হয়, তাহলে দেখো 3 6 18, 8 হাতে 1, 3 3 9 আর 1 10, মানে 108 আর 3 111 হবে, এটাও 7 দিয়ে ভাগ যায় না। এবার কে এর মান যদি 4 হয়, তাহলে দেখো 4 6 24, 4 হাতে 2, 3 4 12 আর 14, মানে 144, আর 3 যোগ করলে হয় 147, এটা 7 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 147, অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন, খুব সুন্দর একটা অঙ্ক। দেখে নাও প্রত্যেকের সলিউশনটা কিভাবে এই ধরনের অঙ্ক আসলে করতে হয়। 147 হয়ে গেল আমাদের রাইট আনসার, অপশন নাম্বার সি। এবার আমি চলে যাব আমাদের 14 নাম্বার প্রশ্নে। 14 নাম্বার প্রশ্নটা চলো একবার দেখে নিই কি আছে। 14 নাম্বার প্রশ্ন বলছে আবার একটা জ্যামিতির প্রশ্ন। আচ্ছা, আমরা কিন্তু জ্যামিতি থেকেও অন্তত দুটো প্রশ্ন দেখতে পেলাম, আর একটা পরিমিতি থেকেও প্রশ্ন পেয়েছি। তার মানে আমাদের সিলেবাসটা কিন্তু হিউজ, শুধু যে পাটিগণিত তা না, পাটিগণিতের সাথে আমাদের জ্যামিতি, পরিমিতি, বীজগণিত এগুলোও করতে হবে। ঠিক আছে, কি বলছে? What is the area of a semicircle of radius 7 সেন্টিমিটার? বলছে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2, তাহলে পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে হচ্ছে এখানে 7 এর স্কয়ার বাই 2, তাহলে পাই মানে 22/7, 7 এর স্কয়ার মানে 7 গুণ 7, বাই 2 মানে হাফ লিখতে পারি, একটা 7 আর একটা 7 কেটে গেল, এখানে আসছে 154/2, ভাগ করে দিচ্ছি, 7 দুগুণি 14, 7 দুগুণি 14, তার মানে আমাদের আসলো 77। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও ক্যালকুলেশনটা, এখানে কিছুই না, জাস্ট আমাদের সূত্রটা জানতে হবে আর কাটাকুটি করতে হবে, আর কিচ্ছু না। শুধু যে সূত্র জানবে সেই উত্তর করতে পারবে। আর বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বাই 2, এখান থেকে আমরা করতে পারলাম। ওকে, চলো 15 নাম্বার প্রশ্নের দিকে তাহলে আমরা এগোই এবার। 15 নাম্বার প্রশ্ন কি আছে দেখো। বলছে অফ দ্য 3 নাম্বারস দ্য ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড। বলছে তিনটে সংখ্যার মধ্যে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, and the second is thrice the third, আর দ্বিতীয়টা তৃতীয়টার 3 গুণ। if the average of the 3 numbers is 10, যদি তিনটে সংখ্যার গড় 10 হয় তাহলে লার্জেস্ট নাম্বার কোনটা? আচ্ছা, আমি তৃতীয় সংখ্যাটাকে ধরে নিলাম x, বলেছে দ্বিতীয়টা কি তৃতীয়টার 3 গুণ, তাহলে দ্বিতীয়টা হবে
3x, আর বলেছে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে এটা হবে 6x। এই হচ্ছে তিনটে সংখ্যা, তিনটে সংখ্যার যোগফল কত আসলো তাহলে 10x। তিনটে সংখ্যার গড় বলা আছে 10, তিনটে সংখ্যার গড় যদি 10 হয় তিনটে সংখ্যার মোট কত হবে? 3 গুণ 10, 30। এবার আমরা তিনটে সংখ্যার যোগফল পেয়েছি 10x, তিনটে সংখ্যার মোট দেখলাম 30, তুলনা করছি, তাহলে x এর ভ্যালু কি আসবে? 10 দিয়ে ভাগ করলে 3। বড় সংখ্যাটা চেয়েছে, এদের মধ্যে বড় সংখ্যা কোনটা? 6x, তাহলে 6x মানে কত? 6 গুণ 3 18, তাহলে বড় সংখ্যাটা কত? 18। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন, অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, চলো তাহলে আমরা যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখে নিই। 16 নাম্বার প্রশ্ন। আমরা অলরেডি 15টা প্রশ্ন করে ফেলেছি, অনেক কিছু তোমরা নতুন নতুন শিখেছো, অনেকগুলো অঙ্ক প্র্যাকটিসও হয়ে গেল আমার সাথে সাথে। এবার 16 নাম্বার কোশ্চেন, এবং এইরকম সময় কিন্তু অনেকের মনে হবে না আর ভালো লাগছে না, একটু অন্য কিছু দেখি, একটু রিলস দেখি, অন্য কিছু দেখি, এরকম অনেক কিছু চারপাশ থেকে আসবে যেগুলো তোমাদের অ্যাট্রাকশন চলে যাবে সেগুলোর প্রতি, কিন্তু তারপরেও জোর করে এই ক্লাসটায় তোমাদের থাকতে হবে, কারণ এই ক্লাসটায় থাকলে যা যা তোমরা শিখতে পারবে সেগুলো প্রত্যেকের পরীক্ষায় কাজে লাগবে, এবং সেই পরীক্ষার হলে বসে তখন যেন আফসোস করতে না হয় যে সেদিন ক্লাসটা পুরোটা করে গেলেই ভালো হতো। তো তার জন্য প্রত্যেককে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, মনের জোর রাখো, প্রস্তুতি ঠিকঠাক করো, চাকরি অবশ্যই পাবে। তার জন্য কি করতে হবে? কনসিস্টেন্সি দরকার, রেগুলার ক্লাসে আসতে হবে এবং রেগুলার ক্লাসটা পুরোটা করতে হবে, মাঝখান থেকে চলে গেলে হবে না। দেখো 16 নাম্বার প্রশ্ন কি বলছে। 16 নাম্বার প্রশ্ন বলছে ইট কস্ট ₹1 টু ফটোকপি এ শিট অফ পেপার, মানে একটা কাগজের ফটোকপি করতে 1 টাকা খরচ হয়। However, 2% discount is allowed on all photocopies done after first 1000 sheets। বলছে 1000টা পরে, 1000টা কাগজ হয়ে যাওয়ার পরে বাকি যে কাগজগুলো ফটোকপি করানো হবে তার জন্য 2% করে ডিসকাউন্ট দেওয়া হবে। How much will it cost to copy 4000 sheets of paper? তাহলে 4000 শিট পেপার কপি করানোর জন্য কত টাকা লাগবে? আচ্ছা 4000 এর মধ্যে প্রথম 1000 টাকার জন্য তো 1 টাকা করে লাগবেই, তার মানে 1000 গুণ 1, 1000 টাকা লাগলো। 4000 বিয়োগ 1000, বাকি যে 3000টা কপি আছে তার জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট পাবে। তাহলে কত টাকায় করতে পারবে? গুণ 98/100, এই টাকাটা লাগবে। 0 0 কাটলাম, 1000 1 1000, এখানে আমরা যদি যোগ করে গুণটা করি, দেখো 3 8 24, 4 হাতে 2, 3 9 27 আর 2 29, 2940, তাহলে মোট হলো 3940 টাকা লাগবে। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, 3940 টাকা হয়ে গেল আমাদের রাইট আনসার। 1000টার জন্য 1 টাকা করে, আর 3000 টাকা যে কপি ছিল সেখানে 2% ডিসকাউন্ট পাওয়া গেছে, মানে 98 পয়সা করে লেগেছে। ঠিক আছে, চলো চলে যাব পরবর্তী প্রশ্ন 17 নাম্বার প্রশ্নের দিকে। এবার আমরা এগোই। 17 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে যে a housewife saved ₹2.50 in buying an item on sale। বলছে 2.5 টাকা সেভ করেছে, একটা আইটেম দেখেছে যে সেলে বিক্রি হচ্ছে, সেল লেখা ছিল, গেছে 2.5 টাকা সেভ করেছে। If she spent ₹25 for the item, আইটেমটা কেনার জন্য তাকে 25 টাকা দিতে হয়েছে, 2.5 টাকা সেভ করেছে, মানে অ্যাকচুয়ালি আইটেমটার দাম ছিল কত টাকা? 27.5 টাকা দাম ছিল, তাই জন্য 2.5 টাকা সেভ করে 25 টাকায় কিনতে পেরেছে। বলছে the item approximately how much percent she saved in the transaction, তাহলে এই ট্রানজাকশনটা সে মোটের উপর কত পার্সেন্ট সেভ করেছে। তাহলে 2.5 টাকা সেভ করেছে কত টাকার উপরে? 27.5 টাকার উপরে। তাহলে 100তে কত পার্সেন্টেজ চেয়েছে, তাই গুণ 100, পয়েন্ট দুটোতেই উঠিয়ে দিলাম,
25 একে 25, 25 একে 25, 25 একে 25, 1/11 গুণ 100, এটা মানে হয় 9.09%। তাহলে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি কোনটা? 9%। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। পয়েন্টের পর যদি 5-এর থেকে ছোট থাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয় প্রথম সংখ্যাটা। যদি পয়েন্টের পরে 5 অথবা 5-এর বেশি থাকতো, মানে ধরো এখানে থাকতো 9.59%, তাহলে আমরা 9-এর সাথে 1 যোগ করে 10-কে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরতাম। পয়েন্টের পরে 5 অথবা 5-এর বেশি থাকলে 1 যোগ করতে হয়, 5-এর কম থাকলে যা আছে সেটাই ধরতে হয়। ঠিক আছে, চলো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন আবার একটা রিজনিং এর কোশ্চেন। দেখো কি বলছে, সাম বয়েজ হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন আ রো ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার হাইট, মানে হাইট অনুসারে কিছু ছেলেদের দাঁড় করানো হয়েছে। ঠিক আছে, ব্রতিন ইজ টলার দ্যান অরবিন্দ। ব্রতিন কি অরবিন্দর থেকে লম্বা, আমি ধরলাম এইদিকে হচ্ছে লম্বা থেকে আস্তে আস্তে শর্ট ছেলেদের দাঁড় করানো হয়েছে। ব্রতিন অরবিন্দর থেকে লম্বা। ইজ ইন দ্য 7th পজিশন ফ্রম ওয়ান এন্ড, বলছে যে কোনো একটা এন্ড থেকে ব্রতিন 7th পজিশনে আছে। তার মানে কি, আমি ধরে নিলাম ব্রতিনের এদিকে 6 জন আছে, এখান থেকে ব্রতিন 7 নম্বর স্থানে আছে। এবার বলছে যে while Aurobindo is in the 10th position from the other end, তাহলে অন্য দিক থেকে অরবিন্দ ধরে নিলাম 10th এ আছে, মানে এদিকে 9 জন রয়েছে আর এই 10th এ অরবিন্দ রয়েছে। If there are just 3 boys between Aurobindo and Brotin, Aurobindo আর ব্রতিনের মাঝে 3 জন ছেলে রয়েছে, then the total number of boys in the row is, তাহলে টোটাল কতজন ছেলে এই রোতে রয়েছে। দেখো ব্রতিন অবধি 7 জন রয়েছে, মাঝখানে 3 জন রয়েছে আর অরবিন্দ অবধি 10 জন রয়েছে, তাহলে মোট কতজন ছেলে রয়েছে? 20 জন। মানে উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 20 জন ছেলে রয়েছে। দেখে নাও সলিউশন। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? খুব সহজ একটা প্রশ্ন আছে, দেখো কি বলছে। বলছে হাউ মেনি লিটার্স অফ পিওর অ্যাসিড আর দেয়ার ইন 8 লিটার্স অফ 20% সলিউশন। 8 লিটার হচ্ছে সলিউশন, তার 20% মানে হচ্ছে 1/5। কি করে পেলাম? 20/100 কাটাকুটি করলে 1/5 হয়, ভাগ করে দাও 1.6, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 1.6 লিটার। দেখে নাও সলিউশন, 1.6 লিটার হয়ে গেল আমাদের আনসার। 1.6 লিটার আমাদের আনসার। ঠিক আছে, চলো চলে যাই তাহলে 20 নাম্বার প্রশ্নের দিকে। 20 নাম্বার প্রশ্ন কি আছে দেখে নি। 20 নাম্বার প্রশ্নে আবার দেখা যাচ্ছে আমাদের একটা পার্সেন্টেজের উপর বা বলতে পারি প্রফিট লসের উপর কোশ্চেন রয়েছে। কি বলছে? বলছে যে রাজীব বাইজ গুডস ওয়ার্থ ₹6650, রাজীব 6650 টাকায় কিছু জিনিস কিনেছে। হি গেটস আ রিবেট অফ 6% অন ইট, সে 6% এতে ছাড় পেয়েছে। আফটার গেটিং দ্য রিবেট হি পেজ সেলস ট্যাক্স 10%, এই রিবেটটা মানে ছাড়টা পাওয়ার পর 10% তাকে ট্যাক্স দিতে হয়েছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট হি উইল হ্যাভ টু পে ফর দ্য গুডস, তাহলে তাকে ফাইনালি ওই জিনিসটা কেনার জন্য কত টাকা দিতে হলো? 6650 টাকায় কিনতে গেছিল, তারপরে 6% কি হয়েছে? ছাড় পেয়েছে। আচ্ছা 6650 ছাড় পেয়েছে, 6% ছাড় পেয়েছে মানে বিয়োগ, তাহলে 100 বিয়োগ 6 করলে হয় 94/100, এত টাকায় ছাড় পেয়ে দাম দাঁড়ালো। এরপরে তাকে এর উপরে 10% ট্যাক্স দিতে হয়েছে, যেটা তো দিতে হয়েছে, তাহলে 100 যোগ 10 মানে 110/100। এটা আমাদের কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে আসবে 6876.1।
এই টাকা। যদি তোমরা বড় ক্যালকুলেশন না করতে চাও তাহলে অবশ্যই এটা সাকসেসিভের কনসেপ্টে শর্ট ট্রিকে করা যায়। তো আজকে আমি শর্ট ট্রিকটা বলবো না, কারণ অলরেডি পার্সেন্টেজের ক্লাসে আমি শর্ট ট্রিক দেখিয়েছি। পরে আবার লাভ ক্ষতির ক্লাস নিয়ে আসবো যাতে শর্ট ট্রিকটা করবো। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সবসময় ফলো করতে হবে, যে আমি কখন কোন ক্লাস দিচ্ছি সেগুলো তোমাদের একদম প্রপার ভাবে করতে হবে। তাহলে দেখবে আরো নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে, যাতে আরো কম সময়ে তোমরা অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, এটা একদম বেসিক ভাবে দেখিয়ে দিলাম। আচ্ছা, এর সাথে বলে রাখি, যারা চাইছো অফলাইনে আমাদের সামনে বসে আমাদের থেকে ক্লাস করতে, তাদের জন্য রয়েছে দুটো অপশন। আমাদের ইনস্টিটিউট মানে আইবিটি ইনস্টিটিউট তোমরা পেয়ে যাবে বারাসাতে এবং কলকাতায়। বারাসাতে যদি তোমরা কাছাকাছি থেকে থাকো, যদি জয়েন করতে চাও কল করে নাও 9088890080 নাম্বারে। যদি কলকাতার কাছাকাছি তোমরা থাকো তাহলে কল করে নাও 9088890035 নাম্বারে। ওকে, 21 নাম্বার প্রশ্ন কি বলছে, এটা জাস্ট দেখে উত্তর করবে। প্রত্যেকে কমেন্ট করো এর উত্তর কি হবে। which of the following is not a quadratic equation? এর মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ নয়? এর মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ নয়? এ বি সি ডি অপশন কমেন্ট করো। 21 নাম্বার কোশ্চেন লিখে অপশন কমেন্ট করো। একটু বলে দিই দ্বিঘাত সমীকরণ কাকে বলে। যেখানে আমাদের যে চলরাশিগুলো আছে, মানে এক্স ওয়াই জেড, এই যে আমরা ধরে নিই যে চলরাশিগুলো, তার ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয় তাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। দেখো, প্রথম যে ইকুয়েশনটা ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। এখানেও 2 আছে, এটা দ্বিঘাত সমীকরণ। এখানে ম্যাক্সিমাম পাওয়ার 3 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ না। অপশন নাম্বার ডি হবে উত্তর। অনেকেই বলবে ম্যাম তাহলে অপশন নাম্বার বি তেও তো 2 নেই, তাহলে এটা উত্তর হলো না কেন? দেখো, x প্লাস 1/x, একে যদি আমরা যোগ করি x হবে এখানে x² প্লাস 1 হবে না। দেখো 2 চলে এসেছে, মানে দ্বিঘাত হয়ে যাবে, তাই জন্য অপশন নাম্বার বি উত্তর হলো না। কিন্তু ডি কোনোভাবেই দ্বিঘাত হবে না, কারণ ওর ম্যাক্সিমাম পাওয়ার 3 আছে। ঠিক আছে, তাহলে ডি হয়ে গেল সঠিক উত্তর। যারা ডি বলেছিলে ঠিক উত্তর বলেছিলে। 22 নাম্বার কোশ্চেন, আবারও একটা রিজনিং এর কোশ্চেন। কি বলছে দেখা যাক। বলছে যে ইফ ডিভিশন স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, মানে ভাগ দ্বারা যদি গুণ বোঝানো হয়, ইনটু ফর অ্যাডিশন, গুণ দিয়ে যদি যোগ বোঝানো হয়, প্লাস ফর সাবট্রাকশন, যোগ দিয়ে যদি বিয়োগ বোঝানো হয়, এন্ড মাইনাস ফর ডিভিশন, আর মাইনাস দিয়ে যদি ভাগ বোঝানো হয়, তাহলে এর ভ্যালু কত? আমরা কি করব, দেখো 16 গুণ লেখা আছে। গুণ মানে কি বলেছে? গুণ মানে কি বলেছে? অ্যাডিশন মানে যোগ। 3 প্লাস, প্লাস মানে কি বলেছে? সাবট্রাকশন মানে বিয়োগ। 8, তারপরে কি আছে? মাইনাস, মাইনাস মানে কি বলেছে? ডিভিশন মানে ভাগ। 2 ভাগ, ভাগ মানে কি বলেছে? মাল্টিপ্লিকেশন মানে গুণ। 4, এবার ক্যালকুলেশন করব। কোনটা আগে করতে হয়? ভাগ আগে করতে হয়। তাহলে 16 যোগ 3 বিয়োগ 4, 4 দুগুণী 8 গুণ 4। এবারে গুণ করতে হয়, মানে 4 4 16, তাহলে 16 যোগ 3 বিয়োগ 16, 16 আর 16 দেখো কেটে যাচ্ছে, থাকছে কত? 3, মানে অপশন নাম্বার ডি আমাদের উত্তর হয়ে গেল। দেখে নাও সলিউশন। খুব সুন্দর একটা রিজনিং এর কোশ্চেন, কিন্তু এখানে মাঝে মাঝে আমাদের গুলিয়ে যায় যে কোনটার জায়গায় কোনটা লিখবো, কখনো কখনো আবার সেম জিনিসটাই আমরা লিখে ফেলি। তো এই ধরনের রিজনিং সলভ করার সময় একদম মাথা ঠান্ডা করে আমরা চিহ্নগুলো দেখবো, ওই চিহ্নের মানে কি বলেছে সেটা দেখবো, তারপরে লিখবো। ঠিক আছে, চলো। 23 নাম্বার প্রশ্ন, একটা আবার নাম্বার সিরিজের প্রশ্ন, সংখ্যা শ্রেণীর প্রশ্ন। কি আছে দেখো, কি প্যাটার্নে সংখ্যাগুলো লেখা হয়েছে। 7 থেকে 15, কি করে? 7 দুগুণী 14 যোগ 1 15। 15 থেকে 32, কি করে? 15 দুগুণী 30 যোগ 2 32। তাহলে গুণ 2টা কনস্ট্যান্ট, যোগটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, যোগ 1 যোগ 2, তাহলে এবার কি হবে? গুণ 2 যোগ 3। 32 দুগুণী 64, 64 আর 3 যোগ করলে হয় 67। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 67। আশা করি সবার বোঝা গেল নাম্বার সিরিজটা, আশা করি সবার বোঝা গেছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে যার একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। বলছে এট বি, তার মানে কোন কোনটা সমকোণ, বি কোনটা সমকোণ, মানে এরকম রয়েছে এ বি সি, এ বি সি, বি কোনটা সমকোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছে এ বি 24, এ বি হচ্ছে 24, বিসি বলা আছে 7,
তাহলে এসি কত? এটা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার হয়। তাহলে এসি কি করে বার করব? এসি ইকুয়ালস টু √24 স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার করলে হবে √625। তার মানে এর উত্তর হবে 25। কত নম্বর অপশন? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, 24 স্কোয়ার হয় 576, 7 স্কোয়ার 49, যোগ করলে হবে 625। 625 এর রুট হচ্ছে 25। কি করে করবে? এগুলো মুখস্থ করতে হবে। 1 থেকে 30 এর স্কোয়ার তোমাদের যাদের লাগবে টেলিগ্রামে জয়েন করে যাও, টেলিগ্রামে দিয়ে দেবো, প্রত্যেকে মুখস্থ করে নেবে। 25 নাম্বার প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলছে কি, রাম ওয়াজ বর্ন 4 ইয়ার্স আফটার হিজ ফাদার্স ম্যারেজ। রাম তার বাবার বিয়ের 4 বছর পরে জন্ম নিয়েছে। হিজ মাদার ইজ 6 ইয়ার্স ইয়াঙ্গার দ্যান হিজ ফাদার। রামের যে মা সে বাবার থেকে 6 বছরের ছোট। বাট 25 ইয়ার্স ওল্ডার দ্যান রাম, কিন্তু রামের থেকে 25 বছরের বড়। হু ইজ নাও 16 ইয়ার্স অফ ওল্ড। তাহলে রামের বয়স হচ্ছে 16 বছর। রামের যে মাদার, মা কত বছরের বড়? 25 বছরের। তাহলে 16 যোগ 25, রামের মায়ের বয়স হচ্ছে 41 বছর। রামের যে বাবা, সে মায়ের থেকে 6 বছরের বড়। তাহলে 41 যোগ 6 মানে বাবার বয়স 47 বছর। বলছে যে কখন তার বাবা বিয়ে করেছিল, কোন বয়সে? তাহলে রামের বয়স এখন 16 বছর। বলেছে যে বিয়ের 4 বছর পরে রামের জন্ম হয়েছে। তাহলে ধরো এই সময় রামের বাবার বিয়ে হয়েছে, এখান থেকে 4 বছর পরে রামের জন্ম হলো। বর্তমানে রামের 16 বছর বয়স। তাহলে বর্তমানে এই যে ঘটনাটা, এই বর্তমান সময়টা কত বছরের গ্যাপে? 20 বছরের গ্যাপে। এখন রামের বাবার বয়স 47 বছর। তাহলে 20 বছর আগে তার বয়স কত ছিল? বিয়োগ 20, 27 বছর। তাহলে বিয়ের সময় তার বয়স ছিল 27 বছর। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। দেখে নাও সলিউশন। বয়স সংক্রান্ত প্রশ্ন, বয়স সংক্রান্ত প্রশ্ন উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 27। আশা করি সবার ক্লিয়ার। এই হচ্ছে 25টা প্রশ্ন যা বিগত বছরে চলে এসেছে পঞ্চায়েত সহায়ক পদে। আশা করি তোমাদের ক্লাসটা সবার ভালো লাগলো, সবাই নতুন কিছু না কিছু এখান থেকে শিখে গেলে এবং প্র্যাকটিস করে গেলে। কার কার ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তোমরা যত কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমি পরের ক্লাস নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।